তৈরি করতে হবে। এই ছবিতে দেখা যাচ্ছে যে এই যে সার্কেলগুলো ধরে নিচ্ছে আমাদের, এই যে সার্কেলগুলো হলো আমাদের ট্রেনিং ডাটা। তো এরকম একটা রিগ্রেশন লাইন আছে, যে রিগ্রেশন লাইন, এটা রিগ্রেশন লাইন, কিন্তু এটা কিন্তু মানে আন্ডার ফিটিং মডেল। কারণ হচ্ছে কি, এটাকে মানে এটাও ঠিক হয় নাই আসলে, আমাদের রিগ্রেশন লাইনটাও ট্রেনিং ডাটার উপরে ভালো হয় নাই, আর টেস্ট ডাটার উপরে ভালো কাজ করছে না। অর্থাৎ একটা হাই বায়াস, অর্থাৎ লো ভেরিয়েন্স হতে পারে, নাও হতে পারে আর কি। তো এটা মানে আন্ডার ফিটিং হয়ে আছে আর কি। আর এটা কি, এখানে এটা দেখা যাচ্ছে লো বায়াস, মানে ট্রেনিং ডাটার উপরে ভালো কাজ করছে 2 নম্বরে, আর কিন্তু টেস্ট ডাটার উপরে ভালো কাজ করছে না। তার মানে সরি, দুটো এটা ভালো, কিন্তু মধ্যেরটা ভালো। কারণ হচ্ছে কি, দুটো, এটা হলো লো বায়াস আর হলো লো ভ্যারিয়েন্স, দুটোরই ভালো কাজ করছে এই লাইনটা। ডাটা সেট কিন্তু সেম, কিন্তু আমি যদি তিন রকম লাইন ড্র করি, এই লাইনটা হলো আন্ডার ফিটিং, এটা হলো পারফেক্ট ফিটিং, আর এইটা কিন্তু ওভার ফিটিং হয়ে গেছে। কারণ এখানে এটা লো বায়াস, ভেরি ভেরি লোয়েস্ট বায়াস আর কি। মানে ট্রেনিং ডাটার প্রত্যেকটা পয়েন্টের উপর দিয়ে গেছে, অনেক ভালোভাবে রিড করার চেষ্টা করেছে। ফলে কি হয়েছে, যে টেস্ট ডাটার উপর তখন এটা ভালো কাজ করবে না। মানে ইয়াতে কি হয়, যে ট্রেনিং ডাটায় যে মডেলের পারফরমেন্স বাড়ানোর জন্য এটা প্রত্যেকটা ডাটা পয়েন্টকে সে কনসিডার করার চেষ্টা করে আর কি, তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে এইটা যখন টেস্ট ডাটা আসে, আননোন ডাটা আসে, তখন কিন্তু এটা ভালো কাজ করে না আর কি। এটা কিন্তু আসলে ওভারফিটিং অনেক সময় দেখা যায়। ওভারফিটিং মডেল কিন্তু আপাতপক্ষে মনে হয় যে খুব ভালো মডেল, তা কিন্তু নয়। ট্রেনিং খুব ভালো অ্যাকুরেসি পাওয়া যায়, কিন্তু আসলে টেস্ট ডাটার উপরে ভালো অ্যাকুরেসি পাওয়া যায় না। আমাদের পারফেক্ট মডেলটা আমাদের খুঁজতে হবে, যেখানে লোয়েস্ট না, লো বায়াস থাকবে এবং ভ্যারিয়েন্সটাও লো হবে আর কি। যেমন এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে, যে এখানে 2 রকম ডাটা সেট আছে। এইটা একটা রিগ্রেশন লাইন বা ক্লাসিফিকেশন, এটা বলি আর কি। এটা একটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু আন্ডার ফিটিং, মানে দুটোই খারাপ আর কি। মানে ট্রেনিংও খারাপ করছে, টেস্টিংও খারাপ। এটা কিন্তু দুটাই ট্রেড অফ আছে এখানে আর কি। আর এটা কিন্তু ট্রেনিং এ খুব ভালো, যে ট্রেনিং একেবারে অনেক জিগজ্যাগ লাইন তৈরি করছে আর কি, একদম পারফেক্টলি ভাগ করে দিয়েছে, একটাও ট্রেনিং এরর নাই কিন্তু। কিন্তু এখানে এই মডেলটা টেস্টিং এ গিয়ে কিন্তু ঝামেলা করবে অনেকটা। এই যে স্টুডেন্ট মতো আর কি, মানে দেখা গেলো কোনো স্টুডেন্ট মানে পরীক্ষা দিতে এসছে, কোনো পড়াশোনাই করেনি, লেখাপড়াই করে, বই খুলেই দেখেনি, তার মানে এটা আন্ডার ফিটিং, আর কিছুই জানেন না। মানে ওই পড়াশোনার সময় মানে মানে পড়াশোনাই তো করেনি, বুঝবে কি, তাই না? পরীক্ষা তার এমনি খারাপ হবে, টেস্টও খারাপ হবে আর কি। আর ওভার ফিটিং কি, যে সারা রাত ধরে মুখস্থ করছে আর কি, কোনো কনসেপ্ট ওর নাই আর কি। হ্যাঁ, মানে যোগ বিয়োগ গুণভাগ সব মুখস্থ করে আছে, 2+2+3 হলো 5 হয়, সমস্ত মুখস্থ, গোটা বই মুখস্থ। তাহলে মানে মানে ট্রেনিং এ তার কোনো ঘাটতি নাই, কিন্তু টেস্টে এসে দেখছি যে 2+3 আসে নাই, 2+6 এসে গেছে। তখন সে কিন্তু আর পারছে না, কারণ তার তো কনসেপ্ট নাই যে যোগ কিভাবে করতে হয়, তাই না? এটাই কিন্তু ওভার ফিটিং হয়ে গেছে আর কি। তো আমাদের রিয়েল লাইফে কিন্তু ওভার ফিটিং অনেক দেখা যায় আর কি। দেখবো অনেক অনেক লোক কিন্তু, হ্যাঁ, মানে হয়তো তুমি একটা কথা জিজ্ঞাসা করছো, ও হয়তো মনে করো সে ওটা জড়িয়ে সে গল্প শুরু করে দিচ্ছে আর কি। হ্যাঁ, এরকম মানে। আর অ্যাপ্রোপ্রিয়েট ফিটিংটা কি, মানে ঠিক আছে, ট্রেনিং এও কিছু এরর থাকবে, যেন এটা মিনিমাইজ করা যায়, যেমন টেস্টও কিছু এরর থাকুক, কিন্তু এটা ট্রেনিং এররটা হবে না, মানে 100% এটা হবে না আর কি। এটাই তো প্রেডিকশন, মানে আমার মেশিন লার্নিং কি হয়, প্রেডিকশন হবে। প্রেডিকশন মানে 100% এটা পাওয়ার জন্য নয়, তাই না? আমাদের অ্যাকুরেসি যে 100% পাইতে হবে তা কিন্তু 100% পাইলে কিন্তু সন্দেহ থাকবে ওখানে, যেটা ওভারফিটিং হওয়ার চান্স আছে। ওকে, তো কিছু পপুলার টেকনিক আছে যেগুলো দিয়ে ওভারফিটিং রিমুভ করা হয় বা হ্যান্ডেল করা হয়। তার মধ্যে একটা হলো আমাদের যে রেগুলারাইজেশন, ইম্পর্টেন্ট টেকনিক, রেগুলারাইজেশন টেকনিক। একটা ক্রস ভ্যালিডেশন, যেটা আমরা অলরেডি পড়েছি, কে ফোল্ড ভ্যালিডেশন, যেটা সেটা তো ওভারফিটিং করা হয়। তারপরে এই যে প্রুনিং ডিসিশন ট্রি কি করা হয়, যে ডেপটাকে কন্ট্রোল করে
ম্যাক্স ডেপথ পর্যন্ত যাব না, ডেপথকে কন্ট্রোল করে আমরা এটা এখান থেকে ওভার ফিটিংটা রিমুভ করতে পারবো, ওভারকাম করতে পারি। ড্রপ আউটটা কি? হ্যাঁ, কিছু যে এটা নিউরাল নেটওয়ার্ক স্পেশালি কিছু নিউরন, হ্যাঁ, মানে র্যান্ডামলি কিছু নিউরন আসলে রিমুভ করে দাও, বাদ দিয়ে দাও, তাই না? সেটাই ড্রপ আউট। ওখান থেকে কিছু ওভারফিটিং আমরা রিমুভ করতে পারি। রিমুভ করা মানে অ্যাকুরেসি কমে যাবে, তখন এটা ভালো রেজাল্ট দেবে আর কি। আচ্ছা, ইনক্রিজ ট্রেনিং ডাটা। ট্রেনিং ডাটা আমরা যদি ইনক্রিজ করি তো বুঝতেই পারছো, ট্রেনিং যত বেশি হবে তত কনসেপ্টটা বেশি হবে, লার্নিংটা ভালো হবে, এবং এখানে কনসেপ্টটা ভালো গ্র্যাব করতে পারবে আর কি। মেশিন লার্নিং মানে কিন্তু মানে যত বেশি ডাটা হবে তত কিন্তু মডেল পারফেক্টলি লার্ন করতে পারবে। আর্লি স্টপিং, এটা অনেক সময় যে কোনো অ্যালগোরিদম একটু মানে ধরো কোনো একটা ইপক চলছে বা কোনো একটা ট্রেনিং চলছে, ট্রেনিং আমরা আর্লি স্টপ করি, তাহলে দেখা যাচ্ছে যে ওইটা ওভারফিটিংটা অনেক সময় আমরা রিমুভ করতে পারি আর কি। পপুলার কিছু আমাদের টেকনিক আছে যেখান থেকে আমরা ওভারফিটিংটা কন্ট্রোল করতে পারি। তা আমরা আজকে এই চ্যাপ্টারে যেগুলো একটু আলাপ করবো সেগুলো মেনলি প্রথমটা রেগুলারাইজেশন নিয়ে একটু আলাপ করবো। অন্যগুলো তোমরা হয়তো এগুলো হয়তো তোমরা যখন ডিপ লার্নিং করছে এগুলো হয়তো তুমি দেখতে পাবে। ওকে, তো আমরা 3 রকমের এখানে রেগুলেশন টেকনিক আছে। একটা হলো L1 রেগুলেশন, একটা L2। L1 কে জেনারেলি ল্যাসো বলা হয়, L2 হলো রিচ, আর দুটোর কম্বিনেশন L1 এবং L2 কম্বিনেশনকে বলা হয় ইলাস্টিক নেট। ওকে, তো রেগুলেশনটা কি? Regulation is a technique that induce some information in ML so that overfitting can be reduced. কিছু ইনফরমেশন অ্যাডিশনালি দিয়ে দেওয়া হয়, এটা হলো রেগুলেশন। কিছু মানে আমাদের যে ধরো আমাদের লস ফাংশন বের করছে, ওখানে আমরা কিছু অ্যাডিশনাল কিছু দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ফলে এটা একটা এটার কিন্তু ভালো একটা ইফেক্ট পাওয়া যায় আর কি। রেগুলেশন সেটা যে অ্যাডিশনাল আমরা কোনো কিছু ওখানে অ্যাড করি আর কি। তো 3 রকমের রেগুলেশন দেখা যায়। একটা হলো আমাদের রিজ রিগ্রেশন, একটা লাসো যেটা আগে বলা হলো, একটা ইলাস্টিক নেট। আমি একটু জাস্ট ইয়াটা একটু বলি যে ইনটিউশনটা কি ওভারফিটিং এর, এখানে আর একটু ক্লিয়ার বোঝা যাবে যে এই যে আমরা যদি এই নিচের ফিগারটা দেখি, তো এটা এটা কিছুই না, এটা রিগ্রেশন প্রবলেম। এটা ধরো যে রিগ্রেশন লাইন। তো এই y ইকুয়াল টু mx মানে কি আসলে? y ইকুয়াল টু mx, এই কার্ভটার এই কার্ভের ইকুয়েশনটা হলো বা স্ট্রেট লাইন ইকুয়েশন হলো y ইকুয়াল টু mx প্লাস b। এর মানে এই ইকুয়েশনটার একটা মিনিং আছে। তো এই বি তো কনস্ট্যান্ট, বি সবসময় কনস্ট্যান্ট থাকবে। যে মানে আমি যদি এম এর ভ্যালুটা প্রথমে 0 ধরে নিই, অর্থাৎ এটা কোনো যদি, তার মানে কি এক্স এর সাথে কোনো, এটা যদি 0 হয়, এম যদি 0 হয় তাহলে এম 0, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওয়াই ইকুয়াল টু বি হয়ে যাবে। তার মানে কি হবে যে আসলে সবসময় কনস্ট্যান্ট থাকবে এটা ওয়াই এর ভ্যালু, অর্থাৎ এটা কি হবে মানে আন্ডার ফিটিং, মানে ও লার্ন করতে পারছে না কিন্তু। আর তার মানে ইনপুটের সাথে কিন্তু কোনো রিলেশনই নাই। y ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এম যদি 0 হয়, এই ফ্যাক্টরটা 0, এম এক্স 0, তাহলে কি হবে? y ইকুয়াল টু বি হবে। y ইকুয়াল টু বি, তাহলে y এর সাথে এক্স এর কোনো সম্পর্কই নাই। এক্স তো মানে ইনপুট ডাটা, আর y হলো আউটপুট। তাহলে ইনপুটের সাথে যদি আউটপুটের সম্পর্ক না থাকে, তাহলে y কি লার্ন করবে? অর্থাৎ তখন হয়ে যাবে আসলে আন্ডার ফিটিং। মানে এই টাইপের কার্ভ, যে দেখো নীলটা দেখা যাচ্ছে যে এটা আন্ডার ফিটিং। অর্থাৎ y যেখানে এটা হলো বি, এটা হলো বি, এখানে এক্স এর উপরে কোনো এটা বি, অর্থাৎ এক্স এর উপরে কিন্তু বি ওয়াই ডিপেন্ড করছে না, আউটপুটটা ইনপুটের উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে এটা হলো আমাদের আন্ডারফিটিং। তার আন্ডারফিটিং এ জেনারেলি কি হয়? এম ইকুয়াল টু 0। কোথাও যদি দেখো যে স্লোপের ভ্যালুটা রিগ্রেশন লাইনের 0 হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটা আসলে আন্ডারফিটিং হয়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হবে আর কি। ওকে, এখন এই লাইনটা যদি এরকম উপর দিকে উঠতে থাকে, অর্থাৎ এম এর ভ্যালু বাড়তে থাকে, এম এর ভ্যালু বাড়া মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে জিনিসটা।
এম আসলে কি? এম আসলে এক্স কে কন্ট্রোল করছে, ইনপুটকে কন্ট্রোল করছে, তাই না? ধর এই যে আমাদের এখানে একটা এরকম একটা কি বলবো, একটা পানির কল আছে, এটা হ্যাঁ, এটা এটা একটা কল আছে। এই পানিটা যে এখানে পড়ছে বা সেটা ডিপেন্ড করছে কার, এই পানির ফোর্স কার উপর ডিপেন্ড করছে, আমি কতটুকু এই প্যাচটা খুলছি আর কি, তাই না? ট্যাপটা কতটুকু খুলছি এটার উপর ডিপেন্ড করছে আসলে পানি পড়বে কি পড়বে না। প্রথমবার যখন এই ফ্যাক্টরটা জিরো হইলো, এম এক্স ইকুয়াল জিরো, এক্স তো আছে, এক্স ইনপুটে আছে, কিন্তু আমরা কি করেছিলাম, এম এর ভ্যালুটা জিরো ধরছিলাম, অর্থাৎ এই ট্যাপটা পুরোপুরি বন্ধ করে রাখছিলাম, কোনো রকম পানি পড়ছিল না। আর এই ট্যাপটা যখনই খুলবো, অর্থাৎ এম এর ভ্যালু যখনই একটু করে বাড়াবো, তখন কি হবে, এক্স এর ইফেক্ট কিন্তু চলে আসবে তখন। ফর এক্সাম্পল, আমি যদি এর ভ্যালু 0.5 নিই, এম এর ভ্যালু 0.5, তাহলে 0.5x, তার মানে এর মিনিংটা কি হইল, মিনিং হইল মিনিং হইল এক্স এর 50% ভ্যালু, এক্স এর 50% ভ্যালু যাচ্ছে কোথায়, আউটপুটে। ঠিক আছে, পানির মতো আর কি। আমি যদি এটা এটা যদি আমি কি বলবো, এটা যদি 0.3 নিতাম, তাহলে কি হইতো, 30% অফ এক্স উইল বি ইনভলভড ইন দ্য আউটপুট, আউটপুট ক্যালকুলেশন। অর্থাৎ ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে কত পার্সেন্ট, 30%। তাহলে এমটা এমন একটা জিনিস, এটা কন্ট্রোলার, আসলে কন্ট্রোলার অফ এক্স, যে ইনপুটের কতটুকু অংশ আসলে আউটপুট যাবে, এইট ইনপুট। দেখো এখানে এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে, তখন কিন্তু সরাসরি ওয়াই ইকুয়াল টু এক্স। বা আরো যদি দেখো এম এর ভ্যালু 1 না, আরো বড় করছে, 10, 20, 100, 1000, তখন কি হবে, তখন হবে যে এই বির ভ্যালু কিন্তু ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। তখন তখন এক্স এর পুরোটাই দেখা যাবে যে এক্স এর ভ্যালু যদি 2 হয়, আর এটা এম এর ভ্যালু যদি 1000 হয়, তাহলে কি হবে, 1000 গুণ 2, ধরো এটার ভ্যালু, এটার ভ্যালু ধরে নিচ্ছি 5, বির ভ্যালু হলো আমাদের 5, আর এক্স এর ভ্যালু 2, আর এটার ভ্যালু 1000, তাহলে এটা কত হবে, এটা পুরো এম এক্স গুলো 2000 হয়ে যাবে, এম এক্স গুলো 2000, 2000, কোথায় 2000, কোথায় হলো 5। তাহলে বির ভ্যালু কিন্তু ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে যখন এম এর ভ্যালু বাড়তে থাকবে। এম এর ভ্যালু বাড়া মানে এক্স এর ইফেক্টটা বাড়তে থাকবে, সোজা কথা। তখন কি হবে, একসময় কি হবে, এই এম এর ভ্যালু বড়া মানে কি, এই লাইনটা কিন্তু উপর দিকে চলে যাওয়ার কি, এটা এটা একটা এবার এটা কিন্তু হাই ভ্যালু অফ এম, একদম স্ট্রেট হয়ে গেলে কিন্তু এটা এম এর ভ্যালু ইনফিনিটি। অর্থাৎ এম এর ভ্যালু যখন ইনফিনিটি বা হাই ভ্যালু যখন হবে তখন বোঝা যাবে এটা আসলে একটা মানে ওভারফিটিং মডেল আর কি, মানে মানে এক্স এর ডিপেন্ড করছে, কিন্তু এটার মানে অনেক গুণ বেশি হয়ে ডিপেন্ড করছে আসলে, তারপর ওভারফিটিং হয়ে যাবে আর কি। অর্থাৎ এম এর ভ্যালুটা এমন পর্যায়ে আমাদের রাখতে হবে যাতে মানে এই আন্ডার ফিটিংও না হয়, ওভার ফিটিংও না হয়, মাঝামাঝি কোনো একটা ভ্যালুতে আমাদের এম এর একটা ভ্যালু রাখতে হবে। এটা একটু ফিজিক্যাল ইনটিউশন একটু মধ্যে সাথে আলাপ করবো। আচ্ছা, আমি প্রোগ্রামটা একটু করে দেখাই, যে এটা এই এই কি যেন আমাদের বায়াস ভ্যারিয়েন্সটা কেমন হচ্ছে, আমি একটু মডেল মানে প্রোগ্রামটা করে দেখাবো, এটা মনে হয় ভালো ভালো করবে। আচ্ছা, আমি কিছু ইম্পোর্ট করে নেই বরাবরের মতো, ইম্পোর্ট numpy as np import pandas as pd import matplotlib pyplot plt রান করে। From scikit-learn dot pre-processing import polynomial features, আমি বলছি কেন এটা ইনপুট করলাম। তারপরে
লিনিয়ার মডেল আমি কিছু ইম্পোর্ট করব, scikit-learn dot linear model import linear regression, তারপরে আমরা রিজ রিগ্রেশন করব, রিজ প্রথমে রিজটাই দেখি, পরে আমরা অন্যগুলো দেখব। আচ্ছা, ফ্রম scikit-learn পাইপলাইন মানে পড়েছিলাম অলরেডি, পাইপলাইন ইউজ করবো আজকে। pipeline import make pipeline from scikit-learn model selection import train test split from scikit-learn matrix import up to score classification model আমাদের up to score। আচ্ছা, mean absolute একটা দিয়ে রাখি। কটা মিনিট কাজ হয়ে যাবে। আমরা ডাটা সেট ইম্পোর্ট করবো, যেটা আমার লেখা করা আছে, df pd dot read csv python bias dot csv। আমি দেখাচ্ছি কি ডাটা সেট এটা। দেখো দুটো আছে, একটা হলো আমাদের ইনপুট এ, ফিচার এ, আর এটা হলো লেভেল। ডাটা কি ডাটা এটা তো বোঝার দরকার নাই, মানে আমাদের ইনপুট ফিচার একটা আর আউটপুট হলো, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রিগ্রেশন প্রবলেম আর কি, তাই না? লেভেল এটা দেওয়া আছে আর কি। আর আমাদের এটা হলো আমাদের ইনপুট ফিচার। আমি একটি এক্স ওয়াই এ ভাগ করে নিব, এক্স ইকুয়াল টু লিখবো যে df ডট ড্রপ লেভেল এটা ড্রপ করতে বলছি, তার অ্যাক্সেস ইকুয়াল টু y ইকুয়াল টু df। বাস, আমরা এক্স ওয়াই ভাগ করে নিলাম। একটু দেখে নিতে পারি, এক্স হলো আমাদের যে ইনপুট একটা কলাম, যে লেভেল এ, আর ওয়াই হলো আমাদের। এখানে 20টা, খুব বেশি ডাটা নাই, 20টা মাত্র ডাটা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা একটু ট্রেন টেস্ট আলাদা করে নিই, যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট ইকুয়ালস ট্রেন টেস্ট স্প্লিট, এটা হলো এক্স ওয়াই, আর টেস্ট সাইজটা আমি নিয়ে নিচ্ছি, টেস্ট সাইজটা 0.20%। আর র্যান্ডাম স্টেটও নিতে পারো, র্যান্ডাম একটু মিলে হবে ভালো, এখানে 42 মিলে। রান হয়ে গেছে। আমি এখন যেটা করব, 3 রকমের মডেল তৈরি করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, একটা হলো আমাদের আন্ডার ফিটিং মডেল কেমন হয় চেহারাটা, পারফেক্ট ফিটিংটা কেমন হতে পারে, আর ওভার ফিটিং মডেলটা কেমন হতে পারে, সেটা করার আমি চেষ্টা করছি। আমি 3টা মডেল বানাবো আসলে, এই কারণে 3টা মডেল বানাবো, 3 রকমের মডেল। আমি একটা মডেল অ্যারে নিয়ে নিচ্ছি, এমটি অ্যারে।
ঠিক আছে? তো প্রথমে আমি ডিগ্রি নিচ্ছি, ডিগ্রি ইকুয়াল টু ডিগ্রিটা বলছি পলিনোমিয়াল ফিচার যে আমি ইউজ করব সেইটার ডিগ্রি। একটা হলো ডিগ্রি হলো 1, একটা হলো 5, একটা হলো আমি 40 নিচ্ছি। এটা পাচ্ছি তখন বোঝা যাবে আরো। আচ্ছা, আই ইকুয়াল টু 0। আমি একটা লুপ নিচ্ছি এখানে, আই ইন ডিগ্রি। আমি মডেল বানিয়ে নিয়েছি, মডেল ডট অ্যাপেন্ড মডেল, ওই অ্যারেতে অ্যাপেন্ড করছি। কি অ্যাপেন্ড করছি? এখানে একটা পাইপলাইন তৈরি করছি আমি। পাইপলাইন তৈরি করলাম। পাইপলাইন কি থাকবে? প্রথমে পলিনোমিয়াল ফিচারটা, পলিনোমিয়াল ফিচার ডিগ্রি হবে, ডিগ্রি, এই যে ডিগ্রি ইকুয়াল টু ডি। আর আমাদের মডেলটা হলো লিনিয়ার রিগ্রেশন। ডিগ্রিটা আমি ক্লোজ করে নাই। লিনিয়ার, মানে বুঝতে পারছো? আমি এখানে কি করলাম? আমি এই মডেলে অ্যাপেন্ড করছি কোনটা? পাইপলাইনে দিলাম। পাইপলাইন মানে একটার পর একটা হতে থাকবে। প্রথমে পলিনোমিয়াল ফিচার অ্যাড হবে, এটা ডিগ্রি কত থাকবে? ডি। ডির ভ্যালু কি কি আছে? প্রথমে হলো 1, ডিগ্রি হলো 1, তাহলে পলিনোমিয়াল 1, অর্থাৎ এটা হলো স্ট্রেট লাইন হবে, তাই না? এরপরে ডিগ্রি 5 হবে, তাহলে এটা কোনো কার্ভ লাইন বা ডিগ্রি আরো বেশি আর কি। 3টা ডিগ্রির উপর আমি পলিনোমিয়ালটা তৈরি করছি আর কি, এবং রিগ্রেশন মডেল হবে আর কি। তার মানে আমি যখন নিচ্ছি 1 নিচ্ছি তখন এরকম হবে, আর যখন আমি রিগ্রেশন লাইনটা পলিনোমিয়াল ফিচার জন্য ডিগ্রি বাড়িয়ে দিচ্ছি তখন কোনো একটা এরকম কিছু, সরি, কিছু একটা এরকম এরকম হবে। আরো বাড়িয়ে দিলে এরকম কিছু একটা, এরকম কিছু একটা হবে আর কি, তাই না? এটি তো পলিনোমিয়াল ফিচার। আচ্ছা, তো এটা আমি একটু রান করব। রান করবো এটা আমি। ইনকমপ্লিট, এখানে আমি স্ট্রেস ঠিক পাবো, আর একটা হবে না। আচ্ছা, মডেলটা আমি দেখাচ্ছি, সরি, এটা এটা হলো ডিজি না, এটা হবে ডিগ্রি। ডিগ্রি মডেলটা হয়েছে দেখে আমি দেখাচ্ছি যে মডেলটা কেমন হলো। মডেল রান করি, দেখো যে এই লুপটা 3বার ঘুরছে, এবং মডেলে দেখো প্রথমে কি পাইপলাইন কি হচ্ছে, স্টেপগুলো কি হচ্ছে। প্রথম স্টেপে পলিনোমিয়াল ফিচার ফাইন, পলিনোমিয়াল ফিচার ডিগ্রি ইকুয়াল টু 1, প্রথমটা হলো ডিগ্রি ইকুয়াল টু 1, তার সাথে আমাদের মডেলটা হলো লিনিয়ার রিগ্রেশন। অর্থাৎ প্রথম এই অ্যারের প্রথম মডেলটা কি দাঁড়াবে? এই পাইপলাইনে কি কি থাকবে? পাইপলাইনে একটা লিনিয়ার রিগ্রেশন থাকবে, এবং এখানে পলিনোমিয়াল ফিচার ইউজ করা হবে ডিগ্রি ইকুয়াল টু 1, অর্থাৎ এটা একটা স্ট্রেট লাইন এরিয়া ইউজ করা হবে। 2 নম্বরটা কি? সেম থিং, পলিনোমিয়াল ফিচার এখানে অ্যাড করা হবে, ডিগ্রি 5 ইউজ করা হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5। আর এখানে এই লিনিয়ার রিগ্রেশনে কিন্তু ডিগ্রিটা 5 ইউজ করা হবে। আর এতে 3 নম্বর মডেল যেটা হবে সেটা হলো পলিনোমিয়াল ফিচার, যেটা কত 14 যেটা ইউজ করা হবে। যেমন এখানে কি, এটা যেহেতু একটা এরে, আমি যদি বলি মডেল 0, মডেল 0 মানে কি প্রথম, হ্যাঁ প্রথম ইয়াটা আর কি না। দেখো পাইপলাইন সুন্দর দেখা যাচ্ছে। মডেল 0 মানে পাইপলাইন, পলিনোমিয়াল ফিচার হবে, তার সাথে লিনিয়ার রিগ্রেশন থাকবে। মডেল 1টাও তাই হবে, মডেল 1টাও তাই, মডেল 1টাও তাই। 3টা মডেল কিন্তু তৈরি হবে এরকম। যাই হোক, এবার একটু আসলে একটা গ্রাফে দেখি যে ঘটনা কি ঘটছে আসলে। হুম, আমি একটু পিএলটি ডট ফিগার সাইজটা ঠিক করে নিই। ফিগার ফিগার সাইজ
15/4। আচ্ছা, ফর আই ইন রেঞ্জটা কি 0 থেকে 3। 0 থেকে 3 মানে 0 1 2, তিনটা মডেলের জন্য তিনটা রেঞ্জ আয়ের ভ্যালু হবে আর কি। i=0, i=1, i=2, তিনটা মডেলের জন্য। আমি যেটা করছি দেখো, মডেল ফিট করছি প্রথমে। মডেল আই মানে প্রথম মডেল 0, তাই না? ডট ফিট কি এটা হলো আমাদের এক্সট্রেন আর ওয়াই ট্রেন। আশা করি বুঝতে পারছো। তো মডেল আইটা পাইপলাইনে কি আছে, এই ফিট হওয়ার আগে কি হবে, পলিনোমিয়াল ফিচার এখানে অ্যাড হয়ে যাবে এবং লিনিয়ার রিগ্রেশন তারপরে ইমপ্লিমেন্ট হবে এখানে। তাহলে এই যে এই মডেল আইটা হলো আমাদের একটা, কি বলবো এখন, একটা অবজেক্ট হয়ে যাবে, যেটা লিনিয়ার রিগ্রেশন উইথ পলিনোমিয়াল ফিচার অ্যান্ড উইথ ডিগ্রি। প্রথমটা 1, তারপর একটা 5, তারপর একটা 40। আমার না বুঝতে পারছো? এখন মডেল আমাদের প্রথম সব মডেল হয়ে গেল। এমনি ওয়াই প্রেডিক্ট বের করবো। ওয়াই প্রেডিক্টটা কি হবে, ওই যে আমাদের মডেলের নাম হলো মডেল আই ডট প্রেডিক্ট এক্স টেস্ট, এটাতে আমরা প্রেডিক্ট করবো। প্রেডিক্ট হয়ে গেল। এবার আমরা প্লট করব। এটা কিভাবে প্লট করব, যে পিএলটি ডট সাব প্লট, সরি তিনটা যেটা একসাথে করবো, সাব প্লট। সাবপ্লট 1 3, তিনটার মধ্যে একটা i+1। প্লট ডট স্ক্যাটার প্লট করতে যাচ্ছি। স্ক্যাটার কি একটা হলো এক্সট্রেন ট্রেনিং ডাটা পিএলটি ডট স্ক্যাটার। তাহলে এটা হলো সব ট্রেনিং ডাটা প্রিন্ট হয়ে গেল। এবার টেস্ট ডাটা প্রিন্ট করবো, এক্স টেস্ট আর হলো ওয়াই টেস্ট। আচ্ছা, ট্রেনিং ডাটা ই করলাম, মানে আমি প্রিন্ট করলাম, প্লট করলাম, টেস্ট ডাটা আমি প্লট করলাম আর কি। এবার আমি একটা করব, যে প্রেডিক্টেড ডাটাগুলো আমি প্রিন্ট করবো আর কি। আমি কিছু র্যান্ডাম এক্সের কিছু র্যান্ডাম ভ্যালু আমি তৈরি করছি আর কি, যে এনপি ডট লিন স্পেস, হ্যাঁ, যে স্পেস 3 থেকে 9.9/8 মিলি হবে ম্যাক্সিমাম ভ্যালু। আর 200টা আমি করবো আর কি, মানে 3 থেকে 9.8 এর মধ্যে 200টা ভ্যালু থাকবে আর কি। এইটাকে আমি একটু রিশেপ করে নেব। রিশেপ -1, এই ডাইমেনশন আমি রিশেপ করে নেব। y1 = লিখছি। এবার দেখো, y1 প্রেডিক্ট করে নেব আর মডেল আই ডট প্রেডিক্ট। আমি এক্স এর ডাটাগুলো তৈরি করলাম, গ্রাফ করার জন্য কিছুই না। এটা একটা লিন স্পেস আমি মডেল তৈরি করে একটু রিশেপ করলাম এই কারণে যে আমাদের ইনপুটের সাথে যাতে মিলে যায়। আর প্রেডিক্ট করবো এখান থেকে এই যে x1, মানে আমাদের মডেল x1 ডাটার উপর প্রেডিক্ট করে যে ডাটা হবে সেটা আমাদের y1 এ থেকে যাবে আর কি। এবার আমি কি করবো, যে
প্লট পিএলটি ডট প্লট x1 মানে লাইন ড্র করছি আর কি x1 y1 এইটা ড্র করবো। আচ্ছা, আমি একটু টাইটেল দিয়ে দেব। টাইটেলটা কিভাবে দেব? আমি যদি x3 ডিগ্রি equals str ডিজি মানে ডিগ্রিটা আর কি, ডিগ্রি ইকুয়াল টু লিখবে একবার 1, ডিগ্রি ইকুয়াল টু 5, ডিগ্রি ইকুয়াল টু 4। এটা আমি টাইটেলে দিতে চাচ্ছি আসলে, হ্যাঁ, যেন বোঝা যায় গ্রাফটা। তাহলে আমি কি লিখবো? পিএলটি ডট টাইটেল টাইটেল আর প্যারেনথেসিসের মধ্যে হলো এসটি। টাইটেলের জন্য এটা দেখা যায় আর কি। আমি এখন একটু কাজ করব যে একটু প্রিন্ট করে নেব। প্রিন্টটা কি করব যে আই ভ্যালুটা প্রিন্ট করলাম প্রথমে আই, তারপরে R2 স্কোর y টেস্ট y প্রেডিক্ট R2 স্কোর y ট্রেন model I dot predict extreme। দেখো আমি আপ টু স্কোর ভালো করে প্রিন্ট করি। কি কি করছি? প্রথমে আই মানে মানে তিনটা মডেলের আই ভ্যালু একবার 0 হবে, একবার 1 হবে, সরি একবার 1 হবে, একটা 5 হবে, একটা 14 হবে। ওই সময় আর টু স্কোরটা কত, কোন এটা কার সাথে? ওয়াই টেস্টের সাথে, মানে টেস্ট অ্যাকুরেসি কত আমি দেখছি এখানে, তাই না? টেস্ট অ্যাকুরেসি। আর পরেরটা হলো ট্রেনিং অ্যাকুরেসি। তাহলে আমি এই দুটো অ্যাকুরেসি দেখবো যে তিনটা মডেলের জন্য ট্রেনিং অ্যাকুরেসি কত, টেস্ট অ্যাকুরেসি কত। তাহলে তো আমি বুঝে যাবো যে এটা কোনটা আসলে মডেলের ক্যারেক্টারিস্টিক্স কেমন আর কি। আমি একটু রান করছি। এখানে দুইটা করে এসছে, দেখতে পাচ্ছ। দেখো যে তিনটা মডেল খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যে ঘটনা কি করছে এখানে। এই যে আমাদের এইগুলো হলো যে ব্লু গুলো কিন্তু আমাদের ট্রেনিং ডাটা, ব্লু গুলো ট্রেনিং ডাটা, আর এই যে ইউলো গুলো আমাদের টেস্ট ডাটা। কারণ 19টা ডাটা ছিল, দেখো 19টা 20টা ছিল মনে হয়, তার 20% আমরা নিয়েছিলাম হলো টেস্ট ডাটা। 20%-এ 4টা হয়, এই 4টা হলো আমাদের টেস্ট ডাটা ইউলো গুলো, আর 16টা ডাটা আমাদের আসলে ট্রেনিং ডাটা। তো প্রথম ক্ষেত্রে দেখো প্রথমটা কত, প্রথমটা হলো ডিগ্রি ইকুয়াল টু 1, অর্থাৎ আয়ের ভ্যালু যখন 0, আয়ের ভ্যালু যখন 0 তখন এই যে এটা ডিগ্রি ইকুয়াল টু 1। তখন ট্রেনিং অ্যাকুরেসি কত? ট্রেনিং অ্যাকুরেসি, সরি প্রথমটা হলো টেস্ট অ্যাকুরেসি। প্রথমটা টেস্ট অ্যাকুরেসি খুব খারাপ অবস্থা, নেগেটিভ একদম। আর এটা হলো ট্রেনিং অ্যাকুরেসি, এটা হলো ট্রেনিং টিআর, এটা টিআর, এটা হলো টেস্ট। তাহলে দেখাই যাচ্ছে দুটোই খারাপ। তার মানে এটা আসলে আন্ডার ফিটিং মডেল, দেখেও বোঝা যাচ্ছে এ কোনোটাতেই ভালো কাজ করবে না আর কি। এটা হলো আন্ডার ফিটিং মডেল, এটা আন্ডার ফিটিং। এর পরেরটা আসো, খুব সুন্দর মডেল। দেখো কত সুন্দরভাবে চেষ্টা করেছে কিন্তু ট্রেনিং ডাটাগুলোকে
ক্যাপচার করা, যেখানে ট্রেনিংটা আছে ওইখানে যাওয়ার সে চেষ্টা করেছে আর কি, তাই না? ওইখানে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই যে এইটা আয়ের ভ্যালু যখন 1, তখন কি হচ্ছে? আয়ের ভ্যালু 1, কিন্তু আমাদের ডিগ্রি কিন্তু এখানে 5, এই যে ডিগ্রি 5, ডিগ্রি 5। এখানে টেস্ট অ্যাকুরেসি দেখা যাচ্ছে যে 82%, 82.9 মানে 83%। আর এটা দেখা যাচ্ছে টেস্ট অ্যাকুরেসি 73%। দুটোই ভালো কিন্তু মোটামুটি আগের তুলনায় অনেক ভালো, তাই না? আর লাস্টেটা কি দেখা যাচ্ছে? একটু নেগেটিভ দেখা যাচ্ছে টেস্ট অ্যাকুরেসিটা। খুব কেয়ারফুলি দেখো, টেস্ট অ্যাকুরেসি নেগেটিভ, মানে কিছুই সে জিরোও না, নেগেটিভ। অথচ ট্রেনিং অ্যাকুরেসি দেখো 90%, ট্রেনিং অ্যাকুরেসি কিন্তু মধ্যে দেখো ভালো, ট্রেনিং অ্যাকুরেসি অনেক ভালো, কিন্তু টেস্ট অ্যাকুরেসি একেবারেই খারাপ। তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটা হলো ওভারফিটিং মডেল। এবং আমরা ছবিতেও দেখছি, দেখো যে এই ছবিটা দেখো যে এই আমাদের রিগ্রেশন কার্ভ কি হয়েছে? রিগ্রেশন কার্ভ হয়েছে কি, যেহেতু আমি ডিগ্রিটা 15 দিয়েছিলাম, ডিগ্রি দিয়েছিলাম 14, সুতরাং ওই প্রত্যেকটা মানে বেশি কার্ভেচার এখানে অনেক বেশি দেখা যাবে, তাই না? যে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দেখো সে যাওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর ফলে মানে ট্রেনিং অ্যাকুরেসি অনেক ভালো হচ্ছে, কিন্তু টেস্ট অ্যাকুরেসি এই যে এগুলোর উপর কোনো খেয়াল নাই কিন্তু, তাই না? যে আমাদের টেস্ট ডাটা কোথায় আছে এটার উপর কোনো খেয়াল থাকবে না। ফলে আমাদের ট্রেনিং অ্যাকুরেসি অনেক হাই হবে এখানে, কিন্তু টেস্ট অ্যাকুরেসি এটা হাই হবে না। তো এই এক্সাম্পলটা খুব সুন্দর যে আমরা এই পাশাপাশি তিনটা ফিগার দিয়ে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কোনটার মানে মানে ট্রেনিং অ্যাকুরেসি এবং টেস্ট অ্যাকুরেসি কম্পেয়ার করতে পারছি, এবং ছবিতেও ক্লিয়ার দেখতে পাচ্ছি যে কোন মডেলটা আসলে আমাদের পারফেক্ট ফিটিং হচ্ছে বা নিয়ারলি অ্যাকুরেট ফিটিং হচ্ছে। আমার মনে হয় বুঝতে পারছো ব্যাপারটা। এবার আমরা আরেকটা প্রোগ্রাম দেখব, যেটা মানে তিনটা মডেল, মানে আমরা যে তিনটা টেকনিক আলাপ করলাম। একটা হলো রিজ তো অলরেডি আমি এখানে ইউজ করছি। এটা রিজ ইউজ করছি যে আমাদের ইয়াটা দেখানোর জন্য আর কি, যে আমাদের মডেল ক্যারেক্টারিস্টিক্স দেখানোর জন্য বা পারফরমেন্স দেখানোর জন্য। তো আমি এখন আরেকটা মডেল তৈরি করব যেখানে আমি এই তিন ধরনের টেকনিক ইউজ করব, রিজ, লাসো এবং এবং সেখানে সেখানে কোনো অ্যাকুরেসি, আমরা অ্যাকুরেসির উপর কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, বা এটা মডেলকে মানে আমরা যদি এই ধরনের রেগুলেশন ইউজ করি তাহলে অ্যাকুরেসির উপরে এর ইফেক্টটা কি হবে, সেটা কিন্তু কিছুটা আমরা দেখতে পাবো আর কি। তো আমি একটা বিল্ট ইন ডাটা সেট এখানে ইউজ করব, এবং এটাতে তিন ধরনের টেকনিক কিভাবে ইউজ করতে হয় সেটাও একটু দেখা হয়ে যাবে। তাহলে একবারে কাজ আমাদের হয়ে যাবে আর কি। আমি একটা নতুন ফাইল খুলছি। এটা একটু কপি করে নিয়ে আসলে বারবার আমাকে এত লিখতে হবে না। যদি এত লাগবে না আমাদের, এইখানে আমি রিজ ইম্পোর্ট করব, ল্যাসো ইম্পোর্ট করব, ল্যাসো ইম্পোর্ট করব, আর ইলাস্টিক নেট আমরা ইম্পোর্ট করব। আর কি আমাদের আর লাগবে, ডায়াবেটিক ডাটা সেট আমি ইম্পোর্ট করব। সাইকিট লার্ন ডাটা সেট ইম্পোর্ট ডায়াবেটিক, import load load diabetes
ডায়াবেটিস আর্টিস্টটাও ইউজ করব। হয়ে গেছে, আমি এক্স ওয়াই ডিভাইড করে নেব, এটা এক্স ওয়াই লোড ডায়াবেটিস টার্ম এক্স ওয়াইটা ট্রু করে দেব। হয়ে গেছে, আমি দেখতে পারি কি আছে এর মধ্যে। এক্স এর মধ্যে একটা নামপাই এরে আছে, এখানে ডায়াবেটিকের অনেকগুলো টেস্ট রেজাল্ট হয়তো আছে, এবং ওয়াইতে কি আছে দেখি। ওয়াইতে এটার কোন একটা ডায়াবেটিকের পেশেন্টের কিছু একটা ভ্যালু আছে, সোজা কথা আউটপুটের, তাই না? লোড ডায়াবেটিক ডাটা সেট আমি দেখতেও পারি, দেখি আমি দেখাচ্ছি একটু। লোড ডায়াবেটিস ডাটা সেট, এখানে দেখতে পারি সার্কিট লার্নার। যেখানে দেখা যাচ্ছে যে স্যাম্পলটা হলো 442টা আমাদের ইয়ে আছে, স্যাম্পল আছে, ডাইমেনশনটি 10, ফিচার হলো -2 থেকে, ওর মধ্যে টার্গেট হলো ইন্টিজার, টার্গেট হলো 25 থেকে 644-এর মধ্যে। আচ্ছা, নোট কি বলছে, মেনি অফ ইচ ফিচার নেম মাইট বি আনক্লিয়ার। ও ফিচার নেম আনক্লিয়ার আর কি। ডকুমেন্টেশন লজিক্যাল or data set is not explicit, we provide the information to the correct। আচ্ছা, তার মানে ওটা আসলে আনক্লিয়ার, যেটা কি ধরে নিচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত কোনো একটা ইনফরমেশন আউটপুটে আছে আর কি। এই যে রিগ্রেশন টার্গেটটা, ওকে, ঠিক আছে। এখন আমরা আগের মতো এক্স ট্রেন ওয়াই ট্রেনে ভাগ করে নেব। একটা কপি করে নিয়ে আসি আবার, এই যেটা এক্স ট্রেন ওয়াই ট্রেন। ভাগ হয়ে গেছে। এবার প্রথমে আমরা এই যে মডেলটা হয়ে গেল, আমি ট্রেন করব, এই মডেল তৈরি করব, আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। তাহলে প্রথমে আমি লিনিয়ার রিগ্রেশন, এই মডেল আমরা তৈরি করব। তো খুব ইজি, যে এলআর ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন, এলআর ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন, ফিট করবো আমরা, প্রেডিক্ট করে নেব, প্রেডিক্ট আমাদের মডেল এলআর ডট প্রেডিক্ট এক্স টেস্ট, প্রেডিক্ট করে নেব, আপ টু স্কোর, ওয়াই টেস্ট, তাহলে এই মডেল কেমন পারফর্ম করবে সেটা বের হয়ে যাবে, তাই না? বা মডেলটা পারফরমেন্স কেমন হলো আর কি। তবে এটা 45% পারফরমেন্স দেখা যাচ্ছে, যেটা এই মডেলটা আমাদের 45.26 অ্যাকচুয়ালি। যদি এটা আমরা মাল্টিপ্লাই বাই 100 করি, তাহলে 45.25%, এটা আপ টু স্কোর আর কি। ফাইন, ঠিক আছে। এবার আমরা দেখবো কিছু মানে ওই যে রেগুলারেশন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। রেগুলারেশন ইনপুট করার চেষ্টা করব। প্রথমটা হলো রিচ। আচ্ছা, তার আগে আমি একটু ঘটনাটা কি একটু আমরা স্লাইড একটু এখানে প্রথম থাকুক, স্লাইডে একটু যাই। হ্যাঁ, এই যে এখানে দেখলাম
রিজ রিগ্রেশন কাজ করছে কিভাবে সেটার একটা এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে দেখো এইটা এটা আমাদের মানে অরিজিনাল লাইন ছিল, এটা ওভারফিটিং, এটা হলো ওভারফিটেড লাইন লালটা, কিন্তু এইটাকে কনভার্ট করে এইখানে নিয়ে আসা হবে। অর্থাৎ রিগ্রেশন টেকনিক, সরি রিজ টেকনিক ইউজ করলে কি হবে, এই রেড লাইনটা আস্তে আস্তে এই গ্রিন লাইনে কনভার্ট হয়ে যাবে, ফলে আমরা একটা পারফেক্ট ফিটিং দেখতে পাবো আর কি। এখানে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা দেওয়া আছে, আমি এত ডিটেলস আলো তোমরা একটু দেখে নিবা, এই পয়েন্ট পয়েন্ট ক্যালকুলেশন করে এখানে আমি একটু দেখিয়ে দিই। তো রিগ্রেশনে কি হবে, প্রথমেই বলা ছিল এক্সট্রা কিছু অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হবে, যেমন লস ফাংশন যখন বের করবো, ধরো এটা এটা কি মিন অ্যাবসোলুট বা অ্যাবসোলুট এরর বের করি আর কি, তাই না? বা যেটাই হোক আমরা এররটা বের করি যে এটা অ্যাকচুয়াল ভ্যালু প্রেডিক্টেড ভ্যালু সামটা, সেটাই তো এরর বা সেটাই লস। তার সাথে কিন্তু আমরা কি করি, রেগুলেশন করার জন্য আমরা একটা এক্সট্রা ফ্যাক্টর অ্যাড করা হয়। এখানে কি এই ফ্যাক্টর অ্যাড করা হয়েছে, ল্যামডা এম স্কোয়ার। এই জন্য কিন্তু এটাকে রিজ মানে L2 বলা হয়। L2 মানে আসলে যেহেতু যেটা আমাদের কোএফিসিয়েন্ট থাকে এম এম ভ্যালু, সেইটার স্কোয়ার করে যোগ যোগ করা হয় আর কি। তার সাথে একটা এই যে ল্যামডা থাকে, ল্যামডা কিছুই না, ল্যামডা মানে আগের মতো এম এক্স এর মতোই আর কি, যে এম স্কোয়ারের ইফেক্ট কতটা আসলে এখানে যাবে, এই লস ফাংশনে লসে যাবে কতটা, সেটা ডিপেন্ড করছে ল্যামডার উপর। ল্যামডা যদি 0.1 দিই, তাহলে এই যে এম স্কোয়ারে 10% ইফেক্ট যাবে লসে। যদি এটাকে 0.01 দিই, তাহলে কি হবে, মাত্র 1% হতে যাবে এটা ইফেক্টটা এম স্কোয়ারে, এইভাবে আর কি। তো এইখানে এই ক্যালকুলেশন দেখো দেখা গেছে যে প্রথমে যখন আমি কোন রকম রেড লাইনে যে এই যে দেখো এই ইকুয়েশনটা, যে এই যে এটা রেড লাইনটার ইকুয়েশন মানে বের করা হয়েছে এখানে, এই যে লসটা, এই যে লসটা তো হ্যাঁ, ওটা আমাদের রিগ্রেশন লাইন, তো লসটা তো প্রথমে 0। আর মানে আমরা এই দুটো পয়েন্ট ধরে নিয়েছিলাম, দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের পথে যেহেতু লাইনটা গেছে, তার কোনো এরর থাকবে না ওইটা, এবং এটার এম এর ভ্যালু হলো 1.17, এটা তার তার মানে এটা 1.36 স্কোয়ার করলে। আর গ্রিন লাইনটা কি হবে, লসটা দেখো ওই ওই ক্যালকুলেশন যদি আমরা যে ভ্যালুটা বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে ফাইনালি তোমার দেখবে ক্যালকুলেশন চেক করে যেটার ভ্যালু হবে 1.24, অর্থাৎ লসটা কিন্তু কমবে। লসটা কমা মানে কিন্তু আমাদের ফাইনালি এটা বেটার হবে আর কি। মানে এইটা লাইন, যে লাইনটা আমাদের রিগ্রেশন লাইন, তো আমি তো এক্সট্রা একটা ফ্যাক্টর অ্যাড করছি এখানে, মানে ওইটাই কনসিডার করছি। আর এখানে যেহেতু লাইনটা সরে গেছে, আমাদের তখন ভ্যালুগুলো কিন্তু বসিয়ে দিতে হচ্ছে এখানে, এই যে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছে। তার মানে দুটাই, মানে এদিকে এই ভ্যালুটা কিন্তু তখন 0 হচ্ছে না, কিন্তু এদিকেও একটা ভ্যালু আর একটা পাওয়া যায়, সবগুলো যোগ করে দেখা আলটিমেটলি কিন্তু ইফেক্টটা কমবে। যেটা 1.36, এটা 1.24। এটা তোমরা একটু জাস্ট দেখবা আর কি এক্সাম্পলটা। তো এটাই হলো আমাদের রিজ। আর ল্যাসোটা কি ছিল, ল্যাসোটা ওইটাই, কিন্তু এখানে আমরা এই কোএফিসিয়েন্ট ভ্যালুটা বা এম ভ্যালুটাই চিন্তা করো, যে এম ভ্যালুটা আমরা আসলে এখানে নিচ্ছি অ্যাবসলিউট ভ্যালু, ওখানে এম স্কোয়ার ছিল কিন্তু, তাই না? এখানে কিন্তু এই টার্মটা হলো আমাদের, এই ডাব্লিউ টার্মটা হলো মানে এম স্কোয়ার ইকুইভ্যালেন্ট আর কি, এখানে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে, এই ফ্যাক্টরটা গুণ করা হচ্ছে। আর ইলাস্টিক নেট কিন্তু কম্বিনেশন অফ বোথ, হ্যাঁ কম্বিনেশন অফ বোথ, মানে L1 আর L2 দুটো কম্বিনেশন। দেখো এই যে এখানে কি হয়েছে, ওই যে প্রথমটা এটা হলো রিজের জন্য ডব্লিউ স্কোয়ার, আর আরেকটা হলো এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ ডব্লিউ, এটা হলো ল্যাসোর জন্য, এটা হলো ল্যাসোর জন্য, এটা রিজের জন্য। তার সাথে কনস্ট্যান্ট একটা ছিল কি, একটা মনে হয় ল্যামডা ছিল, তাই না? তাহলে যেহেতু দুটো দুটো ফ্যাক্টর যোগ হচ্ছে সেখানে একটাকে এ বলা হচ্ছে, এখানে একটাকে বি বলা, অর্থাৎ এ আর বি দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাবে যে রিগ্রেশন, সরি রিজ রিজের ইফেক্টটা কেমন হবে এবং ল্যাসোর ইফেক্টটা কেমন হবে।
আচ্ছা সময় আছে তো না? হ্যালো, কয় মিনিট আছে? স্যার 6 মিনিট আছে। আচ্ছা, দেখা যাক। এইখানে দেখো এই এ বির সিগনিফিকেন্সটা বলা আছে। তো আমরা যখন এই ইলাস্টিক নেট মানে ইমপ্লিমেন্ট করব তখন দুটো হাইপার প্যারামিটার আসবে। একটা হলো নাম হলো আলফা, একটা হলো L1 রেশিও। আলফা ভ্যালুটা কি আসলে এ প্লাস বি, আর L1 রেশিওর ভ্যালুটা ক্যালকুলেশনটা হলো এ ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা ডিফল্ট ভ্যালুটা কত? আলফার ডিফল্ট ভ্যালুটা কিন্তু 1। এই যে এটা হলো 1, অর্থাৎ এ প্লাস বি সমান 1, কিন্তু ডিফল্ট বাই ডিফল্ট ভ্যালুটা এ প্লাস বি সমান 1। আর এই যে L1 রেশিও, এই যে L1 রেশিওর এই ভ্যালুটাও কিন্তু 0.5 ডিফল্ট ভ্যালুটা। তাহলে কত হবে? এ বাই এ প্লাস বি ইকুয়াল টু 0.5। তো এ প্লাস বি সমান কত? 1। তাহলে নিচে যদি 1 বসিয়ে দিই তাহলে এ সমান হয়ে যাচ্ছে 0.5। এ সমান সমান 0.5। এ সমান সমান 0.5 পাই বলে বি সমান সমান 0.5 হবে এই ইকুয়েশন অনুযায়ী, কারণ দুটো ভ্যালু হলো 1, যোগ করলে 1 হবে। অর্থাৎ ইনিশিয়ালি এর ভ্যালু 0.5, বির ভ্যালু 0.5। তার মানে কি? তার মানে আমাদের ইলাস্টিক নেটটা হলো কি? ইলাস্টিক নেট হলো যে আমাদের ফর্মুলাটা হলো লস ফাংশনটা হলো যে ওয়াই আই আর ওয়াই প্রেডিক্ট তো থাকলো, এটা তার সাথে কি থাকবে? দুটো ফ্যাক্টর যোগ হবে, একটা হলো রিচ ফ্যাক্টর, একটা হলো ল্যাসো ফ্যাক্টর। এবং প্রথমে দুটোই এর ভ্যালু 0.5, বির ভ্যালু 0.5, অর্থাৎ দুটোরই 50% করে আমরা ইফেক্টটা নিচ্ছি আর কি। এটার 50% আসুক, এটার 50%, কিন্তু এটা আমরা উই ক্যান কন্ট্রোল ইট। কিভাবে কন্ট্রোল করব? ওই যে আলফা আর L1 রেশিও আমি কন্ট্রোল করেই কিন্তু এ আর বির ভ্যালু কন্ট্রোল করতে পারি। সেটা আমি একটু দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আশা করি হয়ে যাবে। দেখো রিজের বেলা কি হবে, আমি জাস্ট এটা একটু কপি পেস্ট করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি কপি করে নিয়ে আসছি। আমি এইখানে লিনিয়ার রিগ্রেশন লিখবো না, আমি কি লিখবো এখানে এখন? রিজ রিগ্রেশন, আর আই রিজ। রিজ করি না এখানে, আর আই ডিজি। রিজ, দেখো এইখানে রিজে তোমাদের মনে আছে মনে হয় যে আলফার ভ্যালু একটা আছে না? আলফা, এটা হলো হাইপার প্যারামিটার। যে আলফা, আলফার ভ্যালু ধরো আমি 0.1 ধরলাম, 0.2। এটা এলার ধরলে তো হয়, দেখি। ঠিক আছে, আড়াই, আড়াই দিই ধরি। এটা রান করলে কি হবে? এটা 1 হবে। আচ্ছা একটু বাড়ছে কিন্তু মনে হয় না? এটার তুলনায় দেখো লিনিয়ার রিগ্রেশনে 45.26, এটা কিন্তু 46 হয়ে গেছে অলরেডি রিজে। ভালো, মানে কিছুটা বাড়ছে তো করেছি, মানে মানে পারফরমেন্সটা আর টু স্কোর ভ্যালু বাড়াবানি তো ভালো। আচ্ছা ফাইনালি আমরা ল্যাসোটা দেখি কি হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপরে ল্যাসো, এলএস। এটা হবে ল্যাসো। ল্যাসো, ল্যাসোর হাইপার প্যারামিটার কিন্তু আলফা। ওই যে
ল্যামডার যেটা ল্যামডাটাই এখানে আলফা হিসেবে ইউজ হয়। এটা কিন্তু একটু এটা ল্যাসোটা কিন্তু একটু খারাপ হয়েছে, ল্যাসোটা একটু খারাপ হয়েছে 45.66, তো লিনিয়ার রিগ্রেশনের চেয়ে ভালো কিন্তু সবগুলোই পারফরমেন্স বেটার হচ্ছে যদি যোগ করার পরে দেখো। আর ফাইনালি আমরা ল্যাসো ইলাস্টিক নেট ইউজ করবো। এটা হলো ইলাস্টিক নেট এখানে কি লিখবো, ইলাস্টিক নেট দুটো ভ্যালু দিয়ে